আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কাল থেকে সামাজিক মাধ্যমে একটাই প্রশ্ন, কেন ভর্তি নেওয়া হলো না অভিষেক ব্যানার্জিকে? মমতা ব্যানার্জি পরিষ্কার কি বললেন? তিনি বললেন বিজেপি চক্রান্ত করে অভিষেককে হাসপাতালে ভর্তি হতে দিচ্ছে না। কিন্তু সেই মেডিকেল রিপোর্ট যেটা সামাজিক মাধ্যমে ভাইরাল, সেখানে কি এমন কিছু লেখা আছে যা অভিষেককে হাসপাতালে ভর্তি করার মতো একটা পরিস্থিতি তৈরি করতে পারে? আজকে এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডাক্তার নারায়ণ ব্যানার্জি। স্যার, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। কালকে অভিষেকের যে মেডিকেল রিপোর্ট এবং অভিষেককে কেন ভর্তি নেওয়া হলো না, সে বিষয়ে অসংখ্য জল্পনা তৈরি হয়েছে। আপনি স্যার পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন? না, আমি ডাক্তার হিসেবে বলবো যে অভিষেককে ভর্তি নেওয়া হয়নি, কারণ ভর্তি করার দরকার ছিল না। যদি কোনো পেশেন্ট সিরিয়াস না হয় তাহলে আননেসেসারি তো ভর্তি করা হয় না। আর ভর্তি করার কতগুলো ফর্মালিটিস আছে যেটা সব ক্ষেত্রেই মানা হয়। ইভেন প্রেজেন্ট শাসক দলেরও কেউ যদি আসেন, তাহলেও একটা ফর্মালিটিস আছে যে যখন একটা ইনজুরি নিয়ে কোনো পেশেন্ট যায়, আমাদের আমি বলছি অ্যাপেলোতে যেমন একটা ট্রায়াজ আছে, অর্থাৎ সেখানে পেশেন্টকে রেখে অর্থোপেডিক সার্জন এবং জেনারেল সার্জন তারা দেখেন এবং দেখে তারপর তারা ডিসিশন নেন যে এই পেশেন্টের আরো কিছু করতে হবে কিনা বা এই পেশেন্টের অসুবিধা নেই। তা কিন্তু আনফরচুনেটলি অভিষেক ব্যানার্জিকে আহ, ওনারা চাইছিলেন, মমতা ব্যানার্জি চাইছিলেন যে সরাসরি যাতে একদম মহারাজা স্যুটে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেটা তো সম্ভব নয়। কারণ যদি ভেতরে সিরিয়াস ইনজুরি থাকে তাহলে সেটা এমার্জেন্সিতেই দেখা সম্ভব, স্যুটে গিয়ে তো সম্ভব হয় না। কিন্তু একজন পেশেন্টকে দেখে তার সিটি স্ক্যান, চেস্ট এক্সরে এগুলো করতে তো 45 মিনিট সময় দিতে হবে। কিন্তু মমতা ব্যানার্জি পৌঁছেই ওখানে যেই বেডে ভর্তি করবে না শুনেছে, আগে ইনভেস্টিগেশন হবে তারপর ভর্তি হবে, ওনার মনে হলো যে এখানে ট্রিটমেন্ট হচ্ছে না। সেই জন্য উনি কিন্তু কাগজপত্র নিয়ে বেরিয়ে যান, যেটুকু আমার শোনা কথা। তারপরে ওনাকে নিয়ে যাওয়া হয় বেলভিউতে, ওনাদের কথা মতো, দিয়ে 2 ঘন্টা নাকি আইটিউতে রাখা হয়। এবার আমার নিজের জানা নেই বেলভিউ এর ট্রায়ালসটা কি আইটিউতে হয়। মানে কোনো পেশেন্ট এলে যদি, যেহেতু এটা ইনজুরি পেশেন্ট, এটা মেডিকেল পেশেন্ট নয়, কিন্তু এটা সার্জিক্যাল পেশেন্ট, তাহলে সার্জনরা ওখানে দেখেন এবং ইন্টারনাল কোনো ইনজুরি হয়েছে কিনা তারা অ্যাসেস করেন এবং প্রয়োজন হলে তারা কিছু টেস্ট করতে বলেন। যেহেতু প্রয়োজনীয়তা পাননি, ওনারা ওখান থেকে বলেছেন বাড়িতে চলে যেতে পারেন। কিছু ওষুধ দিয়েছেন, আমি যেটা প্রেসক্রিপশন পেয়েছি সমাজ মাধ্যমে ঘুরছে, একটা প্যারাসিটামল ইঞ্জেকশন দেওয়া হয়েছে, একটা ফ্লুইড দেওয়া হয়েছে, একটা ডাইক্লোফেনেক বলে একটা ব্যথা কমার ওষুধ দেওয়া হয়েছে, আর একটা প্যান্টোপ্রাজল দেওয়া হয়েছে, ব্যাস। এর বেশি তো কিছু নেই। আসলে এইগুলোর পেছনে কি কারণ আছে এরা পলিটিশিয়ানরাই ভালো বুঝতে পারবেন। আমার নিজের যেটুকু পলিটিক্যাল বিদ্যা, আমার মনে হয় যে মানে রাজনীতির মঞ্চে ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া মমতা ব্যানার্জি এর মাধ্যমে সহানুভূতির হাওয়া পেয়ে আবার প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছিলেন। স্যার, তার মানে গুরুতর এমন কিছু খুঁজে পাওয়া যায়নি অন্তত। যে রিপোর্ট বা যে ডাক্তারের যে প্রেসক্রিপশনটা আপনি দেখেছেন, সেটা সকলে যেমন বলছেন, আপনিও এগ্রি করছেন যে প্যান 40 এবং বিভিন্ন ক্ষেত্রে প্যারাসিটামল ছাড়া সেক্ষেত্রে কিছু দেওয়া সম্ভাবনা তৈরি হয়নি। অন্তত রিপোর্ট দেখে তাই মনে হয়, কিন্তু আমার জানা নেই যে অন্তত এক্স রে, আল্ট্রাসোনোগ্রাফি আমরা যেগুলো একটা ব্লান্ট ট্রমাতে করে থাকি, ডিম যদি জোরে ছোড়া হয়, তা ডিম তো একটা শক্ত জিনিস। সেটা আমি দেখলাম ওখানে লেখা আছে যে চেস্টে ব্রুজ হয়েছে, মানে কালশিটে পড়েছে। তা সেটার জন্য নিঃসন্দেহে পালস ব্লাড প্রেশার দেখে ওনারা বুঝেছেন যে কিছু হবে না, সেই জন্য ছেড়ে দিয়েছেন। এর মধ্যে তো বড় কিছু নেই। ডিমের তো ডিম জোরে লাগলে ফেটে যায়, এটা একটা সুবিধা। সেদ্ধ ডিম ছুড়লে কিন্তু ঝামেলায় পড়তেন অভিষেক।
কেন স্যার কেউ এটাকে কেউ বুদ্ধি করে তো সেদ্ধ ডিম ছোড়েনি। মানে সেদ্ধ ডিম যেহেতু কঠিন, সলিড, এবং এমনি ডিম কি হচ্ছে, লাগা মাত্রই তো ডিমের খোলা তো পাতলা, ফেটে যাচ্ছে, সুতরাং সেই মানে থার্সটা তো জোরে হবে না। কিন্তু সেদ্ধ ডিম হলে তো সেদ্ধ পুরোটাই সলিড, অনেকটা পাথরের মতো ইম্প্যাক্ট হয়। তার জন্য স্যার ডাক্তারের পরিভাষা আপনি আরো ভালো বুঝবেন। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করতে হবে, এই জোরাজুরি, এটা কতটা আপনার কাছে আনন্যাচারাল মনে হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে? না, পলিটিশিয়ানদের কাছে কোনোটাই ন্যাচারাল আনন্যাচারাল নয়। তারা যখন দেখেছে তাদের মাটির তলার জমি সরে গেছে, তারা তখন ডেসপারেটলি চেষ্টা করবে যাতে মাটির তলার জমি ফিরে পায়, এবং তখন তারা অপোজিট পার্টিকে দোষারোপ করবে। সেই ভদ্রমহিলাই যিনি 2011 সালে সিপিএম কে বলেছিলেন 10 বছর মুখে লিউকোপ্লাস দিয়ে লাগিয়ে থাকুন, আর 2021 সালে আমার জানা অন্তত 42 জন বিজেপি কর্মী মারা গেছেন। এখনো অবধি আমার যতদূর ধারণা 2 জন মারা গেলেও যেতে পারেন, এবং কালকে যার বাড়ি গিয়েছিলেন তার বোধহয় ন্যাচারাল ডেথ, এবং আমি খুব শিওর নই। সেখানে তার প্রতিবেশীরা বলছেন যে অসুস্থ হয়ে কোনো একটা বোধহয় কিছু মাদকদ্রব্য সেবন করতেন, এই ধরনের অসুস্থ হয়ে মারা গেছেন। একদম বাইট আমার কাছেও আছে, প্রতিবেশীরা বলতেন সেটা ভোট পরবর্তী হিংসা বলে চালানোর একটা প্রবণতা তৃণমূলের পক্ষ থেকে করা হচ্ছে। সেটা তো আমরা এসআইআর এর সময় দেখেছি, এমনি সাধারণ মৃত্যুকেও এসআইআর এর মৃত্যু হিসাবে চালাতে। সুতরাং আমি ঠিক জানি না কেন উনি মারা গেছেন, তবে আমি সমাজ মাধ্যমের মাধ্যমেই দেখলাম যে এটা ন্যাচারাল ডেথ ডিউ টু ইলনেস। আর উনি মানে যিনি মারা গেছেন তিনি যে খুব ভালো স্বভাবের ছিলেন সেটা কেউ এটা কিন্তু অন্তত বলেননি। সুতরাং আমি এই ব্যাপারে খুব বলতে পারবো না। তবে আমি একটা জিনিস বলি, যে অভিষেক ব্যানার্জি আর একটু সতর্ক হয়ে যাওয়াটা উচিত ছিল। কারণ যদি পালসটা বুঝতেন তাহলে কিন্তু এখন না বেরোলেই পারতেন। কারণ তৃণমূলের উপর সাধারণ লোকেরা ভীষণ রেগে রয়েছে। তবে আমি প্রশাসনকে আমি শুধু বলবো যে এই ঘটনাটা না ঘটলে বোধহয় সবচেয়ে ভালো হতো। তার কারণ এমপি তো আফটার অল তার একটা বেসিক একটা তো থাকবে, তাকে আহ, কলকাতার বুকে সে ইট না ছুড়ুক বা পচা ডিম ছুড়ুক, কোনোটাই খুব ভালো একটা জিনিস তো নয়। তবে এটা জনরোষ বলেই এটা হয়েছে। আর এটা যদি বিজেপি করতো তাহলে অন্য অনেকভাবে করতো, যেরকম আমরা তৃণমূল দ্বারা বিজেপি নেতাদের আটকাতে দেখেছি, শুভেন্দু অধিকারীর কনভয় বা জেপি নাড্ডার কনভয়। এটা সেরকম ভাবে কোন রকম আহ, রাজনৈতিক দলের নয়, এটা জনরোষ। আমি শুধু প্রত্যেককে রিকোয়েস্ট করব, প্রত্যেক তৃণমূল পার্টি যারা করতেন তাদের নেতা এবং সোকল্ড চামচা এখন দয়া করে বাইরে বেরোবেন না। লোকেরা আপনার এগেনস্টে আছে, আর যদি বেরোন তাহলে অ্যাডমিনিস্ট্রেশনকে বলে দেবেন যে আপনি ওই জায়গায় যাচ্ছেন, অ্যাডিকুয়েট সিকিউরিটি যেন প্রোভাইড করা হয়। আপনি দুমদারাক্কা যেখানে চলে যাবেন, আপনার লোকে আপনার উপর রেগে রয়েছে, লোকের মনে এখনো দগদগে ঘা আছে, 26,000 জনের চাকরি চুরি গেছে, এবং পুরো দেউলিয়া করে এক একজন তৃণমূলের কাউন্সিলরের বাড়ি থেকে বস্তা বস্তা টাকা পাওয়া যাচ্ছে। তা এটা তো একটা জনরোষ হবেই। স্যার শুধু অভিষেক নয়, আজকে সকালে আরো এক বিস্ময়কর কাণ্ড ঘটেছে। হুগলিতে চণ্ডীতলায় কল্যাণ ব্যানার্জি নিগৃহীত হয়েছেন, তিনি অন্তত সেরকমই দাবি করছেন। এবং অদ্ভুত একটা অরাজকতা দেখা যাচ্ছে, তৃণমূল নেতারা যেখানে যাচ্ছেন সেই পার্টিকুলার জায়গাকে কেন্দ্র করে। এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা তো ওই একভাবেই বলা যেটা মমতা ব্যানার্জি আসার পর 2011-তে সিপিএমদের বলেছিলেন যে আমি বদলা চাই না, বদল চাই, একটু হালকা রবীন্দ্রসঙ্গীত বাজবে, আর আপনারা মুখে সেলোটেপ দিয়ে থাকুন। তা আমার কল্যাণ ব্যানার্জির প্রতি একটাই বলা, যে প্লিজ আপনারা সব নেতারা না একটু চুপ করে 2 মাস স্থিত হতে দিন না।
আপনি দেখুন না, জনরোষ আস্তে আস্তে ঠিক কমে যাবে, মানুষ বড্ড তাড়াতাড়ি ভুলে যায়। তবে যা ভাবে কেস ওপেন হচ্ছে না, একটা ভোলার আগেই তো আরেকটা চলে আসছে, মানুষে ভুলতেও দিচ্ছে না, কি ঝামেলা বলতো। তবে এইভাবে মানে আমার মনে হয় কোনো সাংসদেরই কোনো জায়গায় যাওয়া উচিত না। আগে ভালো করে জায়গাটা কোথায় যাচ্ছেন সেটা প্রশাসনকে বলে যাওয়া, কারণ এরকম ইটপাটকেল লাগলে সবাই তো এরকম ডিম মানে এমনি ডিম খাওয়ার মতো নাও হতে পারে, যদি আদলা ইট চলে আসে তখন কি হবে। স্যার, মমতা ব্যানার্জি কালকে বলছেন যে আমরা বিরোধীদের গায়ে হাত দিতে দিইনি, বিজেপি সরকার 1 মাসের মধ্যে সেই পরিস্থিতি তৈরি করেছে। মুখ্যমন্ত্রী বলছেন বিরোধীরা খুব সেফলি রাজনীতি করেছেন বাংলাতে যখন তৃণমূল শাসক দল হিসেবে ছিল। উনি তো স্যার ভুল হলো, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন, সরি। প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন প্যাথোলজিক্যাল লায়ার, মানে যিনি বাই ডেফিনেশন সবসময় মিথ্যে কথাই বলেন, সত্যি কথাটা খুব কম বলেন, এবং মিথ্যে কথাটা বলে উনি ভাবেন এটাই সত্যি কথা, মানে ডেফিনেশন তাই, উনি আননোয়িংলি বা নোয়িংলি মিথ্যে কথাই বলে যান। কারণ ওনার সময় 42 জন মারা গেছে অফিসিয়ালি 2021 সালে। এফআইআর আমি ভুলে গেছি কতজনের এগেনস্টে করা আছে, এবং সেগুলো আস্তে আস্তে ডিসক্লোজ হবে বর্তমান সরকারের আমলে। সুতরাং মিথ্যাবাদী মিথ্যে কথাই বলবেন, এবং ইতিহাস মনে রাখবে চিরকাল যে আমাদের 2011 থেকে 2026 কিভাবে পশ্চিমবঙ্গ মানুষের জীবনটা কেটেছে। সত্যি তো, ইতিহাস সবকিছু স্যার মনে রাখে, এটা বাস্তব। খুব ভালো কথা বলেছেন স্যার। একটা প্রসঙ্গ আপনার কাছে এসে আমাকে করতেই হয়, তাহলে আরজিকর প্রসঙ্গ। কালকে ডাক্তার বিরূপাক্ষকে সাসপেন্ড করা হয়েছে, তার মেডিকেল ডিগ্রি নিয়ে অসংখ্য প্রশ্নচিহ্ন উঠছে, ফলে আলটিমেটলি আরজিকরের ফাইল খুলছে। আপনার কাছে কতটা স্বস্তিদায়ক? আমার কাছে ভীষণ স্বস্তিদায়ক, কারণ যখন এই 2014 সালে আন্দোলন শুরু হয়েছিল আমি অনেকটা সামনের দিকে ছিলাম। তবে যে কোনো কারণেই হোক, মানে আমি নাম করতে চাই না, কিছু লেফটিস্ট, আল্ট্রা লেফটিস্ট, তারা সাইডলাইন করে এবং জুনিয়র ডাক্তাররা কারোর সাথে পরামর্শ না করে একটা আমরণ অনশনের পথ বেছে নেয়, যেটা তখনকার মুখ্যমন্ত্রীর পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না, এবং তিনি ঠিকই করেছিলেন দেখা করবেন না। কিন্তু দেখা গেল যে সেটা আমাকে যেতে হলো তাদের জন্য, তাদের বাঁচানোর জন্য। লোকেরা অনেক কিছু বলেছিল, লোকেরা ভেবেছিল আমার নিজের জন্য গেছি, অনেক কিছু, অনেক অনেক আমাকে নিয়ে যত রকম বাজে কথা বলা যায় বলেছে। কিন্তু আলটিমেটলি এটা প্রমাণিত হয়েছে যে আমার কিছু ছিল না ওদের বাঁচানোর জন্য, এবং সেই সময় সেটা উঠে যায়। কিন্তু এই যে অভয়া মঞ্চ যে মাঝে মাঝে জেগে ওঠার চেষ্টা করছে, এটাও কিন্তু আরেকটা পলিটিক্যাল পার্টি যেটা প্রায় মুমূর্ষ বা বলা যায় মৃতপ্রায়, ভেন্টিলেটরে আছে, তাদেরও বাঁচার মরিয়া চেষ্টা। আমি এটা জানতাম যে যখন ফাইল খোলা হবে একমাত্র ক্ষমতা না এলে খোলা যায় না। অভয়ের মা বুঝেছিলেন, আমি অভয়ের মাকে টোটাল সাপোর্ট দিয়েছি, এবং আমি তৎকাল ওখানে সিপিআইএম এর প্রার্থীকে রিকোয়েস্ট করেছিলাম যে তুমি প্রার্থীপদ প্রত্যাহার করো, যেটা সিপিআইএম এর পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। সুতরাং আমি বারবার এক কথা বলছি যে এবার অভয়ার ফাইল খুললে প্রকৃত দোষী কে, কার লম্বা হাত এতজন ডাক্তারকে বাঁচিয়েছিল, সেটা ধরা পড়বে। অবশ্যই ডাক্তারবাবু আশাবাদী ধরা পড়বে, এবং যেভাবে অ্যাগ্রেসিভলি আরজিকর ফাইলগুলো খোলা হচ্ছে, আমরা সকলেই আশা করছি অন্তত এবার একটা সুরাহা হবে। অন্তত কলকাতা হাইকোর্টও এই বিষয়ে কিন্তু বহুদিন পর তৎপরতা দেখাচ্ছে। সব মিলিয়ে উত্তপ্ত বঙ্গ রাজনীতি, পরিস্থিতি কোন দিকে যায় নজরে থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের, অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল।